কেমন আছেন আপনারা? গতকালকে দেখেছেন যে বাজারের কিছু আহ, অসাধু কর্মকর্তাদের আহ, অযাচিত কথা এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং প্রতিবাদমূলক বক্তব্য রেখেছি। সেই সাথে আপনাদের অফুরন্ত সাপোর্ট এবং আপনাদের মনের দুঃখ কষ্টের জায়গা থেকে আমি কথাগুলো বলেছি। তো আ- আপনারা, আমার যারা অনুসারী আছেন, ফলোয়ার আছেন এবং আমার যারা লার্নার আছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো অনুধাবন করতে পেরেছেন যে কোন জায়গা, কত কষ্টর বিনিময়ে কথাগুলো বলেছি। প্রতিবারই একই চিত্র বাজারকে নিয়ে একটি ম্যানিপুলেট করা হয় এবং আমাদের মতো সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে লুটপাট করার জন্যই এই কাজগুলো করা হয়। তো যাই হোক, তাদের জায়গায় তারা যেই বদমাইশিগুলো করছে বা তারা, ওয়ালাইকুম আসসালাম, বদমাইশিগুলো করছে এবং যারা যেই কারসাজিগুলো করছে, তাদের বিচার তো উপরওয়ালা করবেই নিশ্চয়ই। সেই সাথে আমরা আমাদের জায়গায় সচেতনতার সাথে বিনিয়োগের মনোযোগ হব এবং এই কারসাজির চক্রের বিরুদ্ধে আমরা আমাদের জায়গা থেকে ন্যায় এবং নিষ্ঠার সাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, লড়াই করব। এটাই আমাদের দেশের চিত্র এবং আমাদের লড়াই করে বাঁচতে হবে, কেননা এই বাংলাদেশটা সৃষ্টি থেকে লড়াইয়ের উপরেই চলছে। এখানে আদর্শের জায়গায়, নীতিনৈতিকতার জায়গায় মানুষের আহ, ভোগবিলাসী নিজের ব্যক্তি চিন্তা করেই মানুষ বেশিরভাগ কাজ করে থাকে। তো আমি চেষ্টা করছি আমার নিরলস পরিশ্রমটা শুধু আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যই। আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, ফাঁদে না পা দেন এবং বিপদে না পড়েন, সেই জায়গা থেকে আমার দীর্ঘ 17 বছরের যেই শিক্ষা এবং অর্জন, সেখান থেকে আপনাদেরকে আমি আমার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি। সেখানে মার্কেটের অনেক কিছুই আপনাদেরকে শিখিয়েছি, সাপোর্ট জোন, সাপ্লাই জোন। অনেকে যারা শুরু থেকেই ছিলেন আমার সাথে, বিষয়টা বেশ গভীরভাবে অনুধাবন করার পরেই কিন্তু আপনাদের অফুরন্ত ভালোবাসা এবং সাপোর্ট, দোয়া সব কিছু পাচ্ছি। কখনোই আমি কাউকে স্টক কেনা বেচার কথা বলি না। শিক্ষামূলক জায়গাটাতে যদি আপনাদেরকে দাঁড় করিয়ে দিতে পারি এবং সঠিক জ্ঞানটা যদি আপনাদেরকে ধরিয়ে দিতে পারি, তাহলে আশা করছি ইনশাল্লাহ আমাদেরকে হারানোর মতো শক্তি কারণ নেই। আজকে কোরআনের একটি আয়াত দিয়েই শুরু করি। সূরা আল ইমরানের দুইটি আয়াত, 26 এবং 27 নম্বর আয়াত। সে আয়াতের উদ্ধৃতি দিয়েই শুরু করি। আয়াতটি হলো যে আল্লাহ যাকে রিজিক দান করেন, সেই রিজিক তিনি অফুরন্ত দান করেন। আর যার থেকে কেড়ে নিয়ে যান, সেটাও অফুরন্ত কেড়ে নিয়ে যান। এটা পরীক্ষা। যাকে আল্লাহ ইজ্জত দান করেন, তাকে কেউ বেজ্জতি করতে বা অপমানিত করতে পারে না। আর যাকে অপমানিত করে, তাকে কেউ সম্মান দিতে পারে না। এই কথাটার অর্থ হচ্ছে, এই আরবিটা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য وترزق من تشاء وترزق من تشاء وهو على كل شيء قدير। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু দেখেন। যাকে আল্লাহ সম্পদ দান করেন, তাকে অফুরন্ত দান করেন। যার থেকে কেড়ে নেন, সবই কেড়ে নেন। এটা পরীক্ষা। আবার যাকে আল্লাহ ইজ্জত দান করেন, তাকে কেউ অপদস্থ করতে পারে না। আর যাকে আল্লাহ সম্মান দান করেন, তাকে কেউ, যার থেকে সম্মান কেড়ে নেয়, তাকে কেউ ইজ্জত দিতে জানে না। এর অর্থ হলো এটা যে আপনি যদি আহ, ভালো কাজ করেন, আপনি যদি ভালো কাজ করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিদান দিবে। আর আপনি যদি অন্যায় করেন,
তারও প্রতিদান, তারও বেইজ্জতি আল্লাহ তাআলাই করে দেবেন। সেটা হচ্ছে আমাদের শিবলি রুবায়েতের দিকে তাকালে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমাদের আহ, প্রাইম প্রিভিয়াস মিনিস্টারের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন আমাদের যে লুটপাটকারীদের আজকের হাল অবস্থা, এবং যারা আমাদের এই দেশটাকে, আমাদের সম্পদ, আমাদের পরিবারদেরকে যারা পঙ্গু করেছে, যারা এই পুঁজিবাজার থেকে লুটপাট করেছে, তাদের আজকে কেউ পলাতক, কেউ জেলের ভাত খাচ্ছে। আহ, জানেন যে দরবেশের মতন একজন শিল্পপতি, কোটিপতি এবং প্রভাবশালী লোক আজকে জেলে পচতেছে। এরকম উদাহরণের অভাব নাই। এর আগেরও আমরা যখনই দেখেছি, জালিম যখন জুলুম করেছে তার উপরে আল্লাহর তরফ থেকে, পক্ষ থেকেই গজব নাজিল হয়েছে। সেই গজবের প্রতিফলন আমরা দৃশ্যমান দেখেছি। কিন্তু আপনারা আমার সম্পদ লুটে নিয়ে যাওয়ার পরেও আমরা ডাল ভাত খেয়ে অনেক শান্তিতে আছি, ভালো আছি, তাই নয় কি? সুতরাং যারা জালিয়াতি করবে, অন্যায় করবে, জুলুম করবে, তাদের ফল উপরওয়ালা থেকে, এটা কোনো না কোনোভাবে আমাদের জনসাধারণের মাধ্যমে হোক এবং অসুস্থতার মাধ্যমে হোক বা যে কোনো একটা বিপর্যয়ের মাধ্যমে হোক, তাদের ধ্বংস ডেকে আনবেই। আপনি অন্যায় করবেন, আপনার অন্যায়ের প্রতিফল আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে দিবে। আর আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি ভালো মানুষের উপকারার্থে বা মানব স্বার্থে যদি আপনি কাজ করেন, আপনাকে আল্লাহ তাআলা প্রশংসিত করবে। সেটাই মানব সম্প্রদায়ের মাধ্যমেই করবে। এবং আল্লাহ হায়াত যাকে দেয় তাকে কেউ মৃত্যু দিতে পারে না, আর আল্লাহ যার হায়াত নিয়ে যায় তাকে কেউ বাঁচিয়ে রাখতে পারে না। এই সূরা আল ইমরানের 26 এবং 27 নম্বরের আয়াতের বিস্তারিত আলোচনা। এবার আসুন আমি মার্কেটের সম্পর্কে আপনাদেরকে কথা বলবো। মার্কেট, আমি যে অ্যানালাইসিসগুলো করছি, এই ধারাবাহিক অ্যানালাইসিস, মার্কেট যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে, সাপোর্ট লেভেল এবং সাপ্লাই জোন, এটার নড়চড় হবে না। সাপ্লাই পার করে যদি আবারও সাপোর্ট জোন তৈরি করে, সেটা মার্কেট যদি সাপোর্ট করে তাহলে টিকে যাবে। যেমন রবির ব্যাপারে বলেছি যে 30 টাকার নিচে চলে আসলে সাপোর্ট ভেঙে যাবে, স্টপ লসের সিস্টেম। আচ্ছা, এবার এখন যে বিষয় নিয়ে আজকে আলাপ করব, আমাদের একটা বিষয়ে সতর্ক থাকতে হবে। বাজারের যে ক্যান্ডেল বা চিত্র নিয়ে আমি আলোচনা করেছি, একটা পোস্টও করেছি, এই বাজারের যে পজিটিভ সাইনটা আপনাদেরকে দেখিয়েছি, এর ভিতরেও কিছু বিষয় আপনাদের সাথে আরো আরো পরিষ্কার করি, যেন আপনারা পুরো বিষয়টাকে একদম ভালোভাবে অনুধাবন করে তারপরে আপনারা আপনাদের আহ, পদক্ষেপ নেবেন, বিনিয়োগের পদক্ষেপ নেবেন, কেনা এবং বেচা। যে ক্যান্ডেল তৈরি করেছে, এখন আমি যেটা আশা করছি সেটা নাও হতে পারে, কারণ এটা বাজার। আমি এই বাজারের নাম দিয়েছি গিরগিটি, একদিন এক চিত্র ধারণ করে। বাজারের কর্ণধাররা যে ধরনের অযাচিত জরিমানা এবং বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করছে, এটা আমি দুইটা স্টকের কথা, দুইটা বা আরো এরকম দুলামিয়া কটন আছে, তারপরে জিকিউ বলপেন আছে, সমতা লেদার আছে, যেগুলোর অস্তিত্বহীন কোম্পানিকে 3 গুণ 4 গুণ 5 গুণ করে ফেলেছে। তো এই 3 4 5 গুণ করা, তখন যখন তারা এই বন্ধ কোম্পানিগুলো বা একদম দুর্বল কোম্পানিগুলো যখন প্লে করছিল, তখন তারা অন্ধবধির ছিল। এবং অন্ধবধির নয়, তারাও এই চক্রান্তের সাথে, এই ডিএসসি বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা জড়িত 100% নিশ্চিত থাকেন। যখন আমাদের উপরে বা বিভিন্ন, আপনারা যারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, আমার তো আল্লাহর রহমতে জমিন ফেটে যাবে, আসমান কেঁপে উঠবে, তারপরও আমাকে কেউ কোনো স্টক বিক্রি, আমাকে ফিডিং করাতে পারবে না। তো আপনারা যারা এতদিন অন্ধকারে ছিলেন, বিশেষ করে আমার লাইভের শুরু থেকে যারা আছে, তারা কোনোভাবে এই চক্রের ফাঁদে পা দেওয়ার কথা নয়। তারপরে দুই একজনকে আমি দেখেছি ফাঁদে পা দিয়েছে। এই অতি লোভী যারা হয়েছেন আমার আমার লাইভের আলোচনার পর থেকে, তারা আসলে বিনিয়োগকারী, ভালো কোনো বিনিয়োগকারী নয় আমি বলবো। কারণ আমি স্পষ্টবাদী, সবাইকে যা বলি সম্মুখীন কথা বলি। তো আপনারা যারা এত বিচার বিশ্লেষণ বোঝানোর পরেও আপনারা কেউ যদি ফাঁদে পা দিয়ে থাকেন, সেটা অবশ্যই আপনার দোষ, আপনার ভুল।
তো এখন এই যে জিকিউ বলপেন বা সমতা লেদার, তো আমি যেই এলাকায় থাকি এর পাশের ফ্যাক্টরি ছিল, লেদার ফ্যাক্টরি। যে ফ্যাক্টরির এখন বর্তমানে ফ্যাক্টরির একটি কাঠ পর্যন্ত নাই, একটি ফ্যাক্টরির একটা ইট পর্যন্ত নাই। সেই জায়গাটাকে ভেঙে তারা দোকান ভাড়া দিয়ে চলছে। তাদের অফিস পর্যন্ত নাই, কিন্তু সেই শেয়ারটা 40 টাকা থেকে 120 টাকা পর্যন্ত গেছে। তখন এই নিয়ন্ত্রণ সংস্থা কোথায় ছিল, তাদের নজর কোথায় ছিল? আর যখন এই যে জিকিউ বলবেন আপনি, কোম্পানি, আমি তো কোম্পানির কথা সবাই বলছেন যে অবস্থা খারাপ, আমি ভিতরে দেখলাম এরও তো একদম করুণ পরিস্থিতি। সেই সেই স্টকটি কিভাবে 500 টাকা যায়? এর দায়ভার কি এই নিয়ন্ত্রণ সংস্থার নাই? সেটা কেন জনগণের উপরে চাপাবে? কেন মার্কেটের উপরে চাপাবে? কেন অন্যায়ভাবে এই মার্কেটটাকে একটা আহ, আতঙ্ক সৃষ্টি করবে? সরকার কি অন্ধ? সরকার কি এগুলো দেখে না? সব সময় জনগণের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেরা পগার পার হতে চায়। তা আমি একটি বার্তায় বলেছি আজকে পোস্টে যে এইবার যারা যদি এই ধরনের চক্রান্ত করে, আপনারা বিনিয়োগকারীরা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ঠিক নেপালের মতন এদের প্যান্ট খোলা হবে যদি এই ধরনের ফাইজলামি করে। তো এখন আমার আপনার সচেতনতা আগে, তারপরে তাদের বিরুদ্ধে পদক্ষেপ। সেই জায়গা থেকে বলছি, আজকের বাজারের যে ক্যান্ডেলটা গত বৃহস্পতিবারে তৈরি করেছে, সেই ক্যান্ডেলটাও আরও ডাউনের দিকেই শো করে। এখন একটা পাবলিক সেন্টিমেন্ট যে কাজটা করছে, সেই কাজের অনুসারে আমি যদি মার্কেট বিশ্লেষণ করি তাহলে এখনো পর্যন্ত দুর্বল। কিন্তু পাবলিক সেন্টিমেন্টের কাজ এবং কিছু টাইমিংয়ের বিষয়ে বলছে যে এখান থেকে একটি শর্ট প্লে হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা। তো সেই জায়গা থেকে এই যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে দেখেন, একটা আপনাদেরকে যেভাবে আমি মিলগুলো দেখাবো সেগুলো ফলো করবেন বেশ ভালো করে। এই ক্যান্ডেলগুলোর দিকে তাকান। এই ক্যান্ডেলগুলোর সাথে উপরের যে প্রিভিয়াস 1 উইক অ্যাগো যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে, সেই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল সেমিলার, হুবহু মিল আছে। একটু লক্ষ্য করে দেখবেন। আপনাদেরকে আরেকটু বড় করে দেখাই, অনেকে মোবাইলে দেখতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি। তো সেই জায়গায় একটু ফলো করে দেখবেন যে এই যে উপরের যে সাপ্লাই দিয়ে আসছে এক প্রিভিয়াস 1 উইক, একটা সপ্তাহ ধরে, আহ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বা প্রথম সপ্তাহের লাস্টের থেকে, এটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে, একদম প্রথম দিন থেকে সেপ্টেম্বরের 1, 2, 3, 4, 5, 6, পুরা 6টা দিন যে ডেলিভারিটা দিয়েছে একই জায়গায় ধরে, ক্যান্ডেলের প্রত্যেকটার উপরে শ্যাডো। এখন দেখুন সেটাকে একটা ফল করে 10 তারিখ থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7 কার্য দিবস সেম উপরেরই একই কাজ করছে। আপনারা কি কিছু বুঝতে পারছেন আমার কথায়? উপরে যে কাজটা করে আসছে এইখানে বসেও কাজটা করে আসছে। এখন আমাদেরকে তাদের চালাকি, তাদের ফাইজদামি, তাদের ইত্রামি, এগুলো সব অনুধাবন করতে হবে, ধরতে হবে তারা কি করছে। সেই জায়গা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনারা দেখুন একটি ক্যান্ডেলেরও নিচে শ্যাডো নাই। শুধু এইখানে যে আপনাদেরকে আমি যে লেখাটাতে লিখে বুঝিয়েছি যে ঠিক 15ই সেপ্টেম্বর আপনাকে আমাকে ফাঁকি দিয়ে একটি ইনভার্টেড হ্যামার করে একদিনের জন্য ভালো রেখে আবারও সেই একই কাজ করছে। এর ভিতরে তারা গুজব, রিউমার, বিভিন্ন ধরনের পদক্ষেপ, এনবিআর এর পদক্ষেপ, এই পদক্ষেপ, সেই পদক্ষেপ, এই পদক্ষেপগুলো যখন মার্কেট 4,500 ছিল তখন তাদের কোথায় ছিল? ওই বাস্টার্ডদের কোথায় ছিল এই কাজগুলো? আজকে বাজার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বিনিয়োগের, এখন বাস্টারদের এইসব বিষয়গুলো মাথায় উঠে আসছে। আমি গালি দিতে বাধ্য হচ্ছি। আপনাদেরকে একজনের কথা বলি, জ্যাকব মিন্টল গালিগালাজ করে, কিন্তু সে ন্যায় নীতি কথা বলেই গালিগালাজ করে। ব্যারিস্টার ফুয়াদ এই দেশের একটি রত্ন। কথা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু ন্যায় যে দেশের অন্যায়গুলো হয় তার প্রতিবাদ করে। আপনারা মানুষ চিনতে ভুল করেন, আপনারা মানুষ চিনতে ভুল করেন। মানুষ
বাছাই করতে ভুল করেন। একজন যখন একটি দেশের, যারা বিদেশে থাকেন বা বিদেশে ছিলেন বা বিদেশে ট্যুর করেছেন, তারা বিদেশের আইন কানুন, বিদেশের নিয়ম কানুন, বিদেশের বিচার বিভাগ, বিদেশের আইন বিভাগ, বিদেশের পরিবেশ, একটি নিয়ন্ত্রণ দেখে আসছেন। আর আমাদের দেশে দেখুন, এখানে সব কিছু লুটপাটের মধ্যে থাকে। এই দেশের জনগণকে নিপীড়িত নিষ্পেষিত করে কিভাবে, সেটাও দেখছেন। আমরা বারবার দল বাছাই করি, ভুল বাছাই করি, দলের পিছনে ছুটি। দল ক্ষমতায় গেলে আর আমাদেরকে চিনে না। দল আমাদের টাকা পয়সা সম্পদের পিছনে ছুটে। এটা হচ্ছে বাস্তব কথা। কারো কাছে খারাপ লাগতে পারে আমার কথা, আমার বক্তব্য, কিন্তু যেটা ন্যায়সঙ্গত সেটাই আমি বলবো। এখন আমার ক্ষুদ্র বিনিয়োগকারী, আমার যারা অনুসারী আছেন এবং আমার যারা ফলোয়ার আছেন, তাদের সুরক্ষার কথা আমার সবসময় মাথায় কাজ করে। অনেকে বলে যে আপনি তো পারিশ্রমিক পান না, আপনি তো সম্মানই পান না, কিন্তু আমি সম্মানের চেয়ে আপনাদের দোয়া, আপনাদের সুরক্ষা, আপনাদের চিন্তা, ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের চিন্তা, যে কাজগুলো করছি, আপনাদের দোয়া ভালোবাসাই তো আমার সবচেয়ে বড় সম্মানী। এবং আমার জন্য যে আপনারা সুরক্ষা পাচ্ছেন, পেয়ে আসছেন, এর চেয়ে বড় সম্মানী আর কি হতে পারে। তারপরে অনেকে মোটামুটি আমাকে বেশ পার্সোনালি কিছু সম্মানী দিয়েছেন। এটা আন্তরিকভাবে আমি প্রকাশ করে সম্মানিত, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কেননা তারা জানেন, তারা উপলব্ধি করতে পারেন আমি কতটা পরিশ্রম করি আপনাদের জন্য, আপনারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সেই জায়গা থেকে আমি কাজ করি। মাঝে মধ্যে রাগারাগি করি, আমি একটু আহ, স্পষ্টবাদী মানুষ। আপনারা যখন দেখি একটু ভুল করেন বা একটু ভুল করেন, রাগারাগি করে কিছু কিছু জায়গা হয়তো, বা আমার এক ছোট ভাইকে আমি কালকে একটু আহ, কথা বলেছি, সেই জায়গা থেকে আমি একটু ভুল বুঝেই আমি বকাটা দিয়েছি, কিন্তু পরে আমি সরি বলেছি, পার্সোনালি ফোন করে সরি বলেছি, এখনও সরি বলছি। আমার প্রিয় ভাই, আমার প্রিয় ভাইকে আমি না বুঝেই একটা বকা দিয়েছি। তো সেখানেও আমি কালকেও লাইভে সরি বলেছি। আসলে আমি খুবই অনুতপ্ত হয়ে গেছি বিষয়টা। উনি আরেকজনকে ইন্ডিকেট করে বলেছে, আমার ভাইটা। তো আমি হয়তো ভাবছিলাম যে আ- আমি কখনো আমার ব্যক্তি স্বার্থর চিন্তা করি না, আমি চিন্তা করি আমার ক্ষতিগ্রস্ত, দুঃখী, কষ্টের যারা আছেন তাদেরকে নিয়েই ভাবি। এটা আমার শুধু লাইভের চিত্রের জায়গায় নয়, ব্যক্তিগতভাবেও আমি সেটাই ভাবি। মানুষের দুঃখ কষ্ট, আমি খুবই ইনোসেন্ট পিপল, ইনোসেন্ট মানুষ। মানুষের দুঃখ কষ্ট কান্না দেখলে আমি নিজেও কান্না করে ফেলি। কালকে লাইভে কিন্তু আমার একটা পর্যায়ে কান্না চলে আসছিল, এই যে তাদের এই অযাচিত আচরণ, মানুষকে ক্ষতি করে সেই চিত্রটা দেখে। তো এখন এই যে ক্যান্ডেলগুলো তৈরি করেছে, এই ক্যান্ডেলের সাথে উপরের সাপ্লাইয়ের ক্যান্ডেলের সাথে একই রকম, একই চিত্র। তাহলে এইখানে কি কাজটা করছে সেটা আমাদেরকে থিম ধরতে হবে। ওই বাটপাটদের থিম আমাদেরকে অবশ্যই ধরতে হবে। সে ধরার জন্য আমি আপনাদের পাবলিক, আমার যারা অনুসারী আছেন তাদেরকে আমি সতর্কতার সহিত ট্রেড করার কথা বলি। এবং যেই স্টকগুলো মোটামুটি আমার কাছে ভালো মনে হয়, স্টক, যে মার্কেট পতন হোক আর যাই কিছু হোক, যেন আপনারা সুরক্ষা থাকেন, সেই ধরনের বাছাইকৃত স্টকগুলোই আমি এখন থেকে দেওয়া শুরু করেছি। বিশেষ করে আপনারা দেখেছেন যে বুধবারে 15টি স্টক দিয়েছি। মার্কেট যতই খারাপ হয়, সাপোর্ট জোনটা দেখবেন। আমি বলার সাথে বা আমি বিশ্লেষণ করার সাথে সাথে যে কিনে ফেলবেন, একজনে বলেছে যে আমি মানে এটা কেনার পরে তো পড়ে গেল, দুইটার স্টকের কথা বলছে। ভাই, অধৈর্য হবেন না ভাই। সেটা বলছে একটা কনফিডেন্স সিমেন্টের কথা। কনফিডেন্স সিমেন্টে আপনি যে এইখানে আশেপাশে 60 টাকা, 62 টাকা, 61 টাকা যে রেটে কিনেন, আপনার ভয় নাই। 1 টাকা 2 টাকা কমবে, কিন্তু আপনার যে স্টকটিতে ঢুকেছেন সেটা কখনো ক্ষতি হবে না। বাজার যখন ঘুরবে বা তার ডিভিডেন্ডের সময় আসবে বা তার একটা, সব কিছুর একটা সিজন আছে। আপনি আজকে কিনেই যদি বলেন যে এক্ষুনি বাড়তে হবে, সেটা কিন্তু মার্কেট না, এবং সেটা আপনার চিন্তা একদম রং চিন্তা। ঠিক আছে? আপনি একটা স্টক কিনেছেন, ভালো স্টক করে কিনেছেন, আহ, সব দিক থেকে, সেটা হোক এ, বি অথবা জেড, তার ফান্ডামেন্টাল অনেক কিছু পজিটিভ আছে, অনেক কিছু ভালো আছে। যেই স্ট্রং একটা সাপোর্ট লেভেলের আশেপাশে কিনেছেন, এর থেকে আটানা 1 টাকা 2 টাকা কমবে, এবং সাপোর্ট ভেঙে গেলেও ওইসব শেয়ারের আপনার ভয়ের কারণ হবে না। এটা আমি গ্যারান্টি দিলাম। বাজার যখন আবার কিছুটা ঘুরবে বা ভালো পজিশন আসবে, আপনার শেয়ারটি আপনাকে ভালো বেনিফিট দেবে। আমার অভিজ্ঞতা থেকে বলছি।
আমার অভিজ্ঞতা থেকে এই কারণে বলছি, আমি এরকম প্রিভিয়াস যখন আপনাদের প্ল্যাটফর্মে আমি ছিলাম, আপনাদের প্ল্যাটফর্মে আমি থেকে আমাকে হয়তো কেউ ফাঁদে ফেলতে পারে না, কিন্তু আমার বিচার বিশ্লেষণের কেনার পরে সেই শেয়ারটা 5, 7, 10 টাকা গ্যাপ হয়ে গেছে, 15 টাকা 20 টাকা গ্যাপ হয়ে গেছে, কিন্তু আমি এতটুকু শিওর ছিলাম যে আমার যে স্টকটি চয়েস করেছি বা এন্ট্রি দিয়েছি সেই স্টকটা আজ দা হোক, যেমন আমি আপনাদেরকে বিছাছারি বলেছি, 7 মাস পরে যখন টান শুরু হয়েছে আমি একটা জায়গায় গিয়ে ডেলিভারি দিয়েছি, কিন্তু ওইখান থেকেও আরও অন্তত 10 গুণ 5, 7 গুণ বেড়েছে বিছাছারি। তারপরে আপনাদেরকে আমি ওরিয়ন বিকন ফার্মার গল্প শুনিয়েছি, সেই বিকল ফার্মা আমি 7 মাস পরে প্রফিট 14 টাকা শেয়ার 20 টাকা বিক্রি করেছি, তারপরও 2 বছর এক জায়গায় ঘোরার পরে সেটা 400 টাকা গেছে। তো সুতরাং আপনি যদি স্টক বাছাই করেন, আজ না হোক 3 মাস পরে, 6 মাস পরে, এক এক বছর পরে দ্বিগুণ তিনগুণ প্রফিট দিতে আপনাকে বাধ্য। এই বিষয়গুলো আপনাদেরকে এই যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথা আরিফ ভাই বলছেন, এই সিটি জেনারেল মার্কেট পতনের সময় আমি 35 টাকায় কিনেছি, নেমেছিল 28 টাকায়, আমি তো বিক্রি করিনি। এই সিটি জেনারেল আমার টার্গেটই ছিল যে 60, 62, 65 টাকা যাবেই। আজকে সিটি জেনারেল কোথায়, যদিও তখন মার্কেট আতঙ্কের কারণে 40-এর দিকে আমি এক্সিট নিয়ে নিয়েছি, কারণ তখন অনিশ্চয়তার দিকে ছিল। তো আমার চয়েস, আমার যে বাছাইকৃত জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এতটুকু বিশ্লেষণ যেগুলো করি, এগুলো একটা পোটেনশিয়াল জায়গা থেকে আমি বিশ্লেষণটা করি। ভয়ের কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। বাজার আপ অ্যান্ড ডাউনের ভিতরে একটু ওঠানামা করবে। রবির ব্যাপারে আমি ক্লিয়ার বার্তা আপনাদেরকে দিয়েছি যে কি হতে পারে। আচ্ছা, 30 টাকার নিচে আসলে স্টপ লস মানতে হবে আপনাকে। আর যদি আপনি আরও ওয়েট করতে চান, যদি বাজার যদি ফেভারে আসে, তাহলে হয়তো বা উপরে উঠতেও পারে। তবে যেই শেয়ারটি অনেক নিচ থেকে উঠে, আপনি ক্যালকুলেট করে দেখেন রবি কোথা থেকে উঠেছে। এখন আপনি 32 টাকা যদি আপনি এন্ট্রি দেন, এটা আপনার একটা ভুল ডিসিশন, কারণ 30-এর দিকে তার সাপ্লাই, আপনি 30-এর আশেপাশে কিনলে স্টপ লস দিলে আপনার তেমন একটা বেশি একটা ক্ষতি হতো না। যিনি কমেন্টটা করেছেন তার জন্য আমার এই রিপ্লাইটা। তো এখন যে জিনিসটা আপনাদেরকে আমি ধরানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, এই যে উপরের যে সাপ্লাই এবং এইখানের সাপ্লাই সিমিলার, এটা আমাকে ফাঁকি দিতে পারবে না। অন্তত আমি রাস্তার এতটুকু আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি যে আমাকে চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমি শকুনের চোখ দিয়ে তা এই বদমাইশদের সব কিছু ডেলিকাস্ট করছি এবং আপনাদেরকে প্রতিদিনই আপডেট দিয়ে সেই জায়গাতে আপনাদেরকে উপস্থাপন করছি। এতে অনেকেই নেগেটিভ পজিটিভ কথা বলে, সেটা আমার কোনো ব্যাপার আমার মাথায় না। আমার যারা প্রপার ও অনুসারী যদি 5 জন থাকে, সে 5 জনের জন্যই আমার যথেষ্ট। 10 জন থাকে, 10 জনের জন্যই আমার যথেষ্ট। 50 জন থাকে, 50 জনই আমার জন্য যথেষ্ট। আর এর বাইরে কেউ কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না। তো এখন আমার জায়গা থেকে আমি আপনাদের সুরক্ষার যতটুকু চেষ্টা, প্রাণপণে চেষ্টা করে যাব। আপনারা শুধু বুঝে শুনে আমার জায়গাতে আসবেন। ডাক্তার আমিন ভাই, রেনেটার যে প্লেসমেন্ট পারফরমেন্স শেয়ার নিয়ে সেই এক পক্ষ চাচ্ছে এটাকে ওপেন রাখতে, মানে ওপেন রাখার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটে পারফরমেন্স শেয়ার দিবে, তারা সেল করে প্রফিট নিয়ে দৌড় দিবে। আর আরেক পক্ষ চাচ্ছে, যেটা সম্ভবত নিয়ন্ত্রণ সংস্থা চাচ্ছে, যে 2 বছরের জন্য লকিং রাখার জন্য। আমি যতটুকু নিউজ পেয়েছি বা যতটুকু আমার কাছে মানে এটার একটা বিস্তারিত বিষয় আসছে, সেই জায়গা থেকে আমি রেনেটার কথা বলছি। যদি এটা লকিং সিস্টেম করে তাহলে আপনাদের জন্য ভালো, আর যদি ওপেন সিস্টেম করে তারা একটা তাও বলবো যে খারাপ যে এমন না, তারাও হয়তো একটা আপ করে হয়তো ফিডিং করানোর চেষ্টা করতে পারে। দুইটাই ঘটনা ঘটতে পারে। এখন মার্কেট, আমি বললাম না, এই মার্কেটের নাম দিয়েছি আমি গিরগিটি। তো এই গিরগিটি মার্কেটের সাথে আপনাকে তাল মিলাতে হলে সেইভাবে আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে। আমি আপনাদেরকে যেভাবে শিখিয়ে আসছি, আপনারা যদি সেইভাবে থাকেন আমার সাথে এবং আমারকে রিয়েল ফলো করে থাকেন, তাহলে আপনারা অন্তত সেফটি অ্যান্ড সিকিউরিটি থাকবেন। আর যদি কিছু আছে এদিক থেকে সেদিক, সেদিক থেকে ওদিক, হোয়াটসঅ্যাপে গ্রুপে এক দৌড়, ওই মেসেঞ্জারে গ্রুপে এক দৌড়, ওই যে কিছু পার্সোনাল গ্রুপে এক দৌড়, আবার এখানেও এক দৌড়। আমি একজনকে পেয়ে মোটামুটি সে বলেছে যে যে কেউ যদি ভালোটা থাকে, এরকম ইয়ে করা যায় না, ওই যে ফিডিং বাস, ওই যে মলম পার্টি বলাতে তার গায়ে লাগছে, এবং তাকে আমি বেশ ভালো করে পুরনো থেকেই চিনি, এবং সে নিজেও নিজের আইডিতে এরকম কিছু স্টকের পার্সোনাল বিজনেস করে, যেটা ফিডিং এর জায়গায়। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আপনাদেরকে বারবার বলে আসছি যে তারা একটা স্টককে 5, 7, 10 লাখ কালেকশন করে,
জাস্ট যেদিন সেল করার টাইম হয় ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে স্টকটি দিয়ে দেওয়ার সাথে আপনাদেরকে বলে এখনই কিনেন, তাড়াতাড়ি কিনেন, হল্ট হয়ে যাবে। ঘটনা তাই হয়। আপনি তো ভাবছেন যে না রে, মামু তো আমার খুব প্রিয় মানুষ, দিছে একটা আইটেম, হল্ট হয়ে গেছে, কিন্তু সে পরের দিন যে আপনার ম্যাচিউর ডেটে যে হাওয়া হয়ে গেছে সে জিনিস দেখেন নাই। কিন্তু আপনারা দেখেন যারা রাজসাক্ষী আছেন, আমি যখন আপনাদেরকে কিছু পজিটিভ বলেছি, তখন থেকে এখন পর্যন্ত সে প্রত্যেকটি স্টক পজিটিভ আছে। যারা এর ভিতরে কিনা বেচা করছেন এবং করতেছেন, আগে করেছেন এখনও করতেছেন, তারা সবাই প্রফিটে আছেন। কেউ বলতে পারবেন না যে আমার দ্বারা কারো একটা টাকা ক্ষতি হয়েছে। সেই জিনিস আমি চাই না, চাইবও না, কখনো করবও না। এটা আমার নীতিতেই নাই। তো এখন ইন্ডেক্সটার যে জিনিসটা হবে, এখনো তারা যে সেল প্রেশার এবং যেই জিনিসটার মধ্যে এখনো আটকে রয়েছে যে লেনদেনের বিষয়টা, দুইটার কম্পেয়ার করলে এখনো পর্যন্ত শক্তিশালী কোনো নাই। এখন এখানে কি হতে পারে, সেই জিনিসটা হতে পারে যে রোববার থেকে একটা সেন্টিমেন্টাল পারফরমেন্স দেখবেন সপ্তাহখানিকের জন্য, সপ্তাহখানিক বা আরও কিছু সময়ের। এখন এই সেন্টিমেন্টালের জায়গায় কি কি ঘটতে পারে সেই জিনিসগুলো আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। আজকে এই জিনিসগুলো আমাদেরকে যদি অনুধাবন করতে পারি এবং আমরা যদি বুঝতে পারি, তাহলে আমাদেরকে হারানোর শক্তি আছে কার। আমরা দুদিন আগে হোক পরে হোক আমরা একটু ভালো অবস্থানে দেখব। যে জিনিসটা হবে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে কিছু ইশারা ইঙ্গিতে বলেছি টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট আসতে পারে। আমি এর আগেও যতবার আপনাদেরকে যে বিষয়গুলো আগাম বার্তা দিয়েছি, আমার প্রিভিয়াস যারা একদম শুরু থেকে ফলো আপ আছেন, তারা অবশ্যই নিশ্চয়ই বিষয়গুলো একদম সুন্দরভাবে অনুধাবন করেছেন। আইটি সেক্টর, পাওয়ার সেক্টর, জেট ক্যাটাগরি, লাইফ সেক্টর, আমি দুইটা সেক্টর বাদ রেখেছিলাম, একটা ইন্স্যুরেন্স সেক্টর, একটা টেক্সটাইল সেক্টর। এই যে এখন বলছি, এটা তখন যখন আমি বলেছি আজ থেকে আরো 4 সপ্তাহ 5 সপ্তাহ আগে যখন আমি বলে আসছিলাম, অনেকে বলতেছে ভাই আপনি টেক্সটাইল সেক্টরের কথা বলেন না কেন। আমি বলছি যে এই সেক্টরের এখনো সময় হয়নি, সময় হলে আপনাদেরকে অবশ্যই আমি বলবো। তো তখন সময় হয়নি, তখন আমি ইন্ডিকেট করেছি যে এটা ডিসেম্বরের দিকে, সরি অক্টোবরের দিকে টেক্সটাইলের একটা প্লে রোল দেখব। এখন এই প্লে রোলের ভেতরে কি ঘটনা ঘটতে পারে এবং কি হতে পারে সেগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। সে অনুধাবনের জায়গা হচ্ছে, জানেন যে জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড মৌসুম, কোম্পানির লভ্যাংশ বিতরণের মৌসুম। কথাগুলো একদম খুব সুন্দরভাবে, একদম গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনোভাবেই বিচলিত হবেন না। ভাই আপনি আইটেমগুলোর কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনেন। আপনি যদি মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে আপনারা বেঁচে যাবেন। আইটেম আপনারা লিখতে থাকেন, সমস্যা নাই। তো এখন যে জিনিসটা ঘটতে পারে, আপনারা মার্কেটের আমি যে বিশ্লেষণ এই লাইভের কথাগুলো বলি, এগুলো মনোযোগ সহকারে না শুনলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা শুধু আইটেম নিজের স্টকটা নিয়েই আছেন, অনেকে আছে বিশ্লেষণ করে দেওয়ার পরে লাইভ থেকে দৌড়। কিন্তু যে লাইভে যে কী জিনিস শিখাচ্ছি, যারা টের পাচ্ছেন তারাই একদম কান পেতে শুনছেন আমি কি বলছি, শুরু থেকে এই পর্যন্ত গল্পর সাথে যে মার্কেটের মিল সব কিছু একদম সুন্দরভাবে বলে আসছে। তো এখন টেক্সটাইল সেক্টরের কি হতে পারে বা অন্যান্য আদার্স সেক্টরের কি হতে পারে, বিশেষ করে জুন ক্লোজিং কি হতে পারে। তো একটা সেক্টরের যে সব স্টক খেলবে এমন বিষয় না। আপনাদেরকে আইটি সেক্টরের সময় যখন ফার্স্ট বলেছি, সেখান থেকে দুই তিনটা ডাবল হয়েছে, কোনোটা 50% হয়েছে, যেটা হয়নি সেটা 10-20% হয়েছে। তো সেইভাবে টেক্সটাইলেরও যখন একটা জোয়ার আসবে, কিছু কিছু জিনিস, কিছু কিছু স্টক ভালো গেইন করবে। এর মধ্যে অলরেডি আপনারা যদি দেখেন এনভয় টেক্সটাইলটা নীরবে নিবৃত্তে সে কোথায় চলে গেছে, কারো নজরেই আসে নাই। তারপরে মতির স্পিনিং, এগুলো ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক। এটার গল্প আপনাদেরকে বলেছি, কোথায় থেকে কোথায় চলে গেছে কারো নজরেও আসেনি। অনেকের আসছে, অনেকে যারা ট্যালেন্ট তারা দেখেছেন, ফলো করেছেন। এইভাবে অনেকগুলো টেক্সটাইল, এই যে হাওয়াইল টেক্সটাইল গতকালকেই আমাকে সিগন্যাল দিয়েছে, হাওয়াইল টেক্সটাইলটা এটা এখনো পর্যন্ত চমৎকার একটা জায়গা আছে এবং ভালো জায়গা, এবং আমার গতকালকের ভিডিওতেও আমি এই জিনিসটাকে আপলোড করে দিয়েছি। তা আপনাদেরকে এত সুন্দর বিশ্লেষণ করে ধরিয়ে দেওয়ার পরও আপনারা যদি মলম পার্টির কাছে দৌড়াদৌড়ি করেন, তারা তো চোখে আপনাকে মলম লাগাবে, আপনি জ্বলতে জ্বলতে কানতে কানতে আমার কাছে এসে বলবেন যে ভাই এইটার
বিশ্লেষণ দেন। আমি দেখেছি অনেকে এই কাজ করেছেন, করছেন। তো হয়তো অনেকে না বুঝে নতুন মানুষ করেছেন। এই তো আমার প্রিয় ভাইটা আসছে, মিনহাজ ভাই। তো অনেকে না বুঝেই না জেনেই এই কাজগুলো করে থাকেন, বা আমার যারা নতুন ফলোয়ার আছেন তারা যেদিন থেকে স্টার্ট করেছেন আশা করি তারা আহ, এই মলম পার্টির চক্করে নাও যেতে পারেন। আর গেলে সেটা আপনার দায়ভার, আপনারই ক্ষতি। তো এই যে হাওয়াল টেক্সটাইলের কথা বলেছি, দেখেন কি সুন্দর। এখন ওই যে বললাম না যে যখন জোয়ার আসে তখন এই কানাটেক্স, আমি এটার নাম দিয়েছি কানাটেক্স, এই কানাটেক্সেও পালে হাওয়া লেগেছে, ফ্যামিলি টেক্সেও পালে হাওয়া লেগেছে। কোথায় সেই ফ্যামিলি টেক্স? কালকে দেখলাম যে ডাইনে হল্ট, আজকে সম্ভবত অন্যদিকে গেছে। তো যখন জোয়ার আসবে আপনারটাও আসবে। ওই যে এক ভাই জিআইবি কিনেছে 1 টাকা, উনি আরো সম্ভবত মাসখানিক আগে আমাকে বলেছিলেন যে জিআইবির কি হতে পারে, কোথায় নামতে পারে। দেখেন 1 মাস আগে আমি ওনাকে, তখন সম্ভবত 2 টাকা কত জানি চলে, এই যে 1 মাস আগে 2 টাকা 30 পয়সা আমি একটা সিস্টেমে তাকে ক্যালকুলেট করে বলেছি 1 টাকা 80 পয়সা আসবে। ঠিক 1 টাকা 80 পয়সা উনি 50,000 শেয়ার কিনে তারটা অ্যাভারেজ করে 2 টাকা 70 পয়সা আনছে। আজ এই যে আমার সম্ভবত সকাল বা দুপুরের দিকে যে পোস্টটি করেছে ওই পোস্টের মধ্যে ওনার এই বিষয়টা আছে। উনি আমার কাছে জানতে চেয়েছেন কি হতে পারে। আমি বলেছি এখন 1 টাকা 80 থেকে আর নিচে যাওয়ার সুযোগ দেখছি না, পথ খুঁজে পাচ্ছি না। এখন যদি উঠে তাহলে হয়তো 2 টাকা 70 অথবা 2 টাকা 80 পয়সা উঠবে। এইটুকু 2 টাকা 90, 70 এবং 90 উঠবে, এই জিনিসটা আমি বলে দিয়েছি। তাহলে চিন্তা করে দেখেন, আরও 1 মাস আগে আমি মেজারমেন্ট করে একটা গ্রাফিক্যাল চিত্র দিয়ে আমি এটা ফিবোনাচি দিয়ে দেখেছি যে 1 টাকা 80 পয়সা আসে, সেটা আসছেই। এটা আমার কোনো কাল্পনিক বা কারিশমাটিক বা আমার কোনো অলৌকিক ঘটনা না, এই মার্কেট আমাকে সেই জিনিসটা তুলে ধরেছে, আমি সেই জিনিসটা আপনাদেরকে উপস্থাপন করেছি। ঠিক আছে? তো এখন যখনই আপনাদের এই যে এখন জুন ক্লোজিংগুলোর মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আপনাদের একটু কান পেতে শুনবেন এবং অনুধাবন করবেন। এখন টেক্সটাইল সেক্টর একটা ফর্মে এসে গেছে। এই টেক্সটাইল সেক্টরের মধ্যে যেগুলো ভালো ভালো সেগুলো আগে থেকে দৌড়ানো শুরু করেছে। দেখেছেন যে এনভয় টেক্সটাইল, মতিন স্পিনিং, তারপরে কালকে না পরশু দেখলাম পিটিএল, এগুলো মোটামুটি একটা পজিশন নিয়ে ফেলেছে। এখন পজিশন নিলে আপনাদের কি করার? পিটিএল এখনো পর্যন্ত ভালো একটা অবস্থান এবং ডাউন ট্রেন্ড, এবং এটাকে বলা হয় সাপোর্ট জোন ক্রিয়েট করে আছে। এই টিবিন্ডাস মায়ের ফলের পরে তারা ধামধাম ভালো শেয়ারের একটা ক্যারেক্টার দেখুন, যত নিচে পড়ুক না কেন উঠতে তার গতি, মানে গতি, গতি ঝড়ের গতিতে যেমন পড়ে আবার ঝড়ের গতিতে তেমন উঠে। কোথায় নেমেছিল পিটিএলটা দেখছেন? 37 টাকা ছিল, সে ধাপে 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 উপরে উঠে গেছে। এগুলো ভালো 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 শেয়ারের ইয়া আছে। ঠিক আছে? হ্যাঁ, এই জানি এটা সিএনএটার আমার বিষয় জানি না, তবে আলিফ আর এআইএল এই দুইটার মালিক এক। সিএনএটা তো আমাদের সাবেক অর্থমন্ত্রীর ইয়ে ছিল, আহ, সে তো বিক্রি করে দিয়েছে। ওই যে কি কামাল জানি বলে ওনাকে, লোটাস কামাল নাকি, এই লোটাস কামালের ছিল, সে বিক্রি করে দিয়ে মোটামুটি পরিবার 14 গোষ্ঠী নিয়ে ভাগছে। ভদ্রবেশী শয়তান সব। এই দেখেন, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম এই ইয়ের ওই ওটা সানাউল্লাহ, সরি খায়রুলের সময় আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন অর্থমন্ত্রী আসছিল। তো তো এরা সবাই রোড শো, এই শো এই শো, এগুলো আসলে লুটপাটের একটা শো। এখন এই যে দেখেন পিটিএলটা একটা জায়গায় অবস্থান নিয়েছে, এর কিন্তু গতিবিধি আরো সম্ভাবনাময় জায়গা আছে, কেননা সে একটা সাপোর্ট নিয়েছে। আরেকটু আপনারা বুঝে শুনে, এখনো যে পজিশন তার বেশ ভালো, বেশ ভালো শক্ত অবস্থানে আছিল। এই যে ফলটা করেছিল এটা তো মার্কেট কারেকশনে হয়েছে, সেটা ভিন্ন বিষয়। তো এখন যেটা বলছি আপনাদেরকে, কিছু দুর্বল কোম্পানি আছে টেক্সটাইলের মধ্যে। সেই টেক্সটাইলগুলো যদি সবল হয় বা যে ধরনের সব তাদের ভুয়া ইপিএস টিপিএস দেখিয়ে রাখছে, দেখেন অনেকে কি করেন যে চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন যে এই শেয়ারটা কি হতে পারে। চ্যাট জিপিটি কি করে, ওরা ওদের এটা একটা ডাটাবেজ জিনিস, ওদের কাছে যে ডাটাটা সাজানো আছে, তো কোম্পানির ডাটাটাকে সে ফলো করে সে
তার ভবিষ্যৎবাণী করে চ্যাট জিপিটি, ঠিক আছে? তো এখন কোম্পানি যদি তার ভুয়া ইপিএস দেখা দেয়, ওইটার উপরে সে ডাটা শো করবে। আমরা তো মানুষের প্রতি আস্থা হারাতে হারাতে এমন জায়গায় আসছি, আমরা গুগলকে এখন বিশ্বাস করি, চ্যাট জিপিটিকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করতে পারি না। এর জন্য আসলে আমরাই দায়ী, কারণ আমরা আমাদের বিশ্বাসের জায়গাটা, আস্থার জায়গাটা হারিয়ে ফেলেছি। আমরা ধোকার ভিতরে ঢুকে গেছি, কে কাকে ধোকা দিতে পারে সেই জায়গায় চলে গেছি, যার কারণে এখন আমরা গুগল, চ্যাট জিপিটি এগুলোর উপরে নির্ভর হয়ে যাচ্ছি দিন দিন। এবং এই যে অন্য একটা জগতে আমরা ঢুকে ঢুকে গেছি, প্রবেশ করে ফেলেছি বহু আগেই। যাই হোক, সেখান থেকে যতটুকু নিজের ভিতরে চেষ্টা করি আপনাদের জন্য, তো এই লক্ষ্য করবেন এখন যেটা হবে, লিজিং ফাইন্যান্স এগুলো এখন স্লো থাকবে, ব্যাংকও কিছুটা স্লো। দেখেন ব্যাংকের লেনদেনটা কেন কমেছে, বাজারটা ফার্স্ট স্টার্টিংয়ে আপনাদেরকে বলে আসছিলাম যে যতক্ষণ পর্যন্ত বাজারের লেনদেন ঠিক থাকবে, ব্যাংকের লেনদেন ঠিক থাকবে, বাজার খেলবে, চারোদিকে প্লে করবে। আমার আরও প্রিভিয়াস 2 মাস 3 মাস আগের যে ভিডিওগুলো, এগুলো আপনারা যদি লক্ষ্য করে থাকেন, তাহলে অবশ্যই যাদের মনে আছে যে যতক্ষণ পর্যন্ত এখন ব্যাংকের যেই লেনদেনটা কমে যাওয়াতেই বাজারের এই অবস্থান, এগুলো মার্কেট মেকারদের একটা পলিসি। তো এখন এই যে পিটিএলটা দেখেন, এই পিটিএলটা এদিকে একটা বড় ভলিউম নিয়ে উঠার পর এখন রিটেস্ট চলছে, এই রিটেস্ট থেকে সে উপরের দিকে যাবে ইনশাল্লাহ, তার ডিভিডেন্ড যখন ঘোষণা আসবে সেই দিকে পর্যন্ত। তো এখানে এখন একটা ভালো গ্যাপ আছে, 71 72, 70 71 72 পর্যন্ত একটা গ্যাপ আছে। এগুলো আপনাদের চয়েসে রাখতে পারেন, এবং অবশ্যই নিজ দায়িত্বে চিন্তা ভাবনা আরও, আমি যা দেখিয়েছি তা আরও গভীরভাবে চিন্তা করে দেখবেন, ঠিক আছে? এর সাথে যে কানাটেক্স বলেন, ফ্যামিলি ট্যাক্স বলেন, দুর্বল শেয়ার, কিছু না কিছু প্রফিট মানে গেইন আসবে। যারা আটকা আছেন তারা ছুটতে চেষ্টা করবেন, যারা নিচে কিনেছেন তারা কিছু প্রফিট নিতে পারবেন। এই ধরনের সব কিছুই হবে। সেই জায়গা থেকে আপনাদেরকে আজকের এই আলোচনার জায়গাটাতে নিয়ে আসছি। যেমন আপনাকে আরেকটা কথা যে ফান্ডামেন্টালি যে কথাটা বলছি, আপনাদের টেনশন তখন থাকবে না যখন আপনারা এই যে ধরেন আহ, উপজেলার মতো শেয়ার যে জায়গা আছে, একটা চমৎকার জায়গা আছে, এখান থেকে আর 1 2 টাকা এদিক সেদিক হবে। আপনারা তখন বলেছিলাম যে 45-এ একটা সাপোর্ট নিয়েছে, মার্কেট চাপ দিয়েছে 41-এ আসছে, কোনো ব্যাপার না। 41 42 45 এইসব, 141 42 45 এগুলো কোনো এই ধরনের ফান্ডামেন্টাল স্ট্রং বেজের শেয়ারে যেগুলো 60% ক্যাশ দেয়, এইবার যে ইপিএস দেখলাম যে অবশ্যই তারা হয়তোবা যে ইপিএস এবং তাদের যে মানি ফ্লো দেখলাম, 100% দেওয়ার মতন যোগ্যতা তারা রাখে, 100-এর উপরে দেওয়ারও যোগ্যতা রাখে, এবং তারা দেওয়ারও সম্ভাবনা আছে যতটুকু বুঝতে পারছি। তারপরে দেখেন আপনারা পদ্মা ওয়েল, এই শেয়ার প্লে না করলে তো আপনাদের জীবনে লস হবে না। এই যে এইসব জায়গায় পিএডি সব সময় যে মার্কেট থেকে ক্যাপিটাল গেইন তখন নিতে হয় যখন মার্কেট একদম ফুল ফর্মে একটা প্লের রোল করে, তখন আপনাকে খুব শর্ট টার্মের চিন্তা করতে হয়। আপনাদেরকে আমি একটা জিনিস বলেছি যে আপনার বিনিয়োগটাকে আপনি 3 ভাগে ভাগ করেন, একটা শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম। তো সেই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের মধ্যে আপনার শর্ট টার্মটা চলবে, মার্কেট যখন ফুল ফর্মে থাকবে, ফেভারে থাকবে, তখন আপনি শর্ট টার্মে প্লে করবেন। আমি যেই গত 2 3 সপ্তাহ যাবত আপনাদেরকে নিয়েই, যেই স্টকগুলো নিয়েই আপনাদেরকে আলোচনার ভিতরে প্লে রোল হয়েছে এবং পজিটিভ দেখেছি, আলহামদুলিল্লাহ গত 2 সপ্তাহের মধ্যে, প্রিভিয়াস 2 সপ্তাহের মধ্যে আমাদের বেশ ভালো একটা রিটার্ন এসেছে। তো সেই জায়গায় আপনাদেরকেও অংশীদারিত্ব করেছে এবং আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছি, আপনারা যারা ধরেছেন তারা প্রফিট পেয়েছেন। এখনও দেখেন ওই স্টকগুলো ভালো অবস্থানে আছে, সে যেখান থেকে শুরু করেছে সেখানে আর প্রিভিয়াস হিস্ট্রিতে যায়নি, বটম থেকে শুরু করেছি। এখন যারা আমার সাথে অনুসারী আরও নতুন আসছেন, তারা হয়তো বুঝতে পারেন নাই, ভুল করেছেন, ভুল পথে পা দিয়েছেন, সে ভুল শুধরানোর জন্য বলছি, আপনারা এই যে ভুলগুলো করে আসছেন আগে থেকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ডিলিট করে ফেলেন, এগুলো আপনাদের মাথা নষ্ট করে ফেলবে। আমাকে অনেকে বলছে ভাই আমাকে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, আমি বলেছি যে আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ নাই, যা কিছু আছে ওপেন ডিক্লারেশন দিয়ে আপনাদের সাথে শিক্ষার জায়গা নিয়ে আসছি এই লাইভের মাধ্যমে। শুরুতে আমি লাইভ করতাম, মোবাইলে লাইভ করতাম আর এই স্ক্রিনে দেখাতাম, এখন মানে সরাসরি ল্যাপটপ থেকে দেখায় আপনাদের সুবিধার জন্য। কতটা পরিশ্রম করেছে আমার মনির ভাই আছে এখানে, উনি আমাকে একটা মাইক গিফট করেছেন যে আপনার মাইক কিনা লাগবে না, আমি পাঠাবো আপনার জন্য। আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর আপনাদের পাশে দাঁড়ানোতে আপনারা আমাকে অনেক কিছু সাপোর্ট করছেন,
এই যে আপনারা যে মন থেকে দোয়া করছেন, ভালোবাসা দিচ্ছেন, এটাই তো আমার। এই মনির ভাই আমাকে মাইক পাঠিয়ে দিচ্ছেন একদিন, বলছে যে কালকে বিকালের ভিতরে আপনি পাবেন, কালকে থেকে আপনি স্টার্ট করতে পারবেন। ধন্যবাদ ওনাকে যে উনি আমাকে এত দ্রুত সময়ের ভিতরে একটা মাইক গিফট করেছে। আজকে সেই মাইক দিয়ে আপনাদেরকে আহ, কথা বলছি, স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন। তো এই জায়গাতে যে আপনাদের এই ভালোবাসা এমনি তো হয়নি, এই ভালোবাসা আপনাদেরকে আমি যে জিনিসগুলো দেখিয়েছি সেই জিনিসগুলো আপনারা অনুধাবন করেছেন, যেটা বিগত 17 বছর দেখেননি। সেই জায়গা থেকে আপনাদেরকে আমি আপনাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে যে বারবার ধোকা কেন খাবেন, কেন আমাদেরকে ধোকা দেওয়া হবে, তো সেই জায়গা থেকে আমি রাসেল একা এই পুরো মার্কেটে আপনি কাউকে পাবেন না, পাননি এখন পর্যন্ত। সবাই ধান্দাবাজি করতে আসে এখানে, আমি এখানে ধান্দাবাজি করতে আসি নেই, আপনাদের পাশে দাঁড়াতে আসছি। এখন প্রত্যেকটা জিনিসের কথা তাহলে এ, ফাঁকে ফাঁকে এগুলো একটু বলার কারণ হচ্ছে আপনাদেরকে আরও বেশি সতর্ক করার জন্য। আচ্ছা, এখন যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং, ডিভিডেন্ড বেস, সেই শেয়ারগুলোতে আপনারা যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তা করেন যে আমার পুঁজি যেন না হারায়, তাহলে আপনাদের জন্য এই পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, তারপরে হচ্ছে আপনার উপজেলা যেটা ইউনাইটেড পাওয়ার, তারপরে আরও কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এনবয় টেক্সটাইল, তারপরে আহ, মতিন স্পিনিং, এই জাতীয় শেয়ার। মতিন স্পিনিং এখনো পর্যন্ত বেশ ভালো অবস্থানে আছে। এ- মতিন স্পিনিং এখনো পর্যন্ত, তবে আপনাদেরকে মতিন স্পিনিং এর কথা বলি, এখনো ভালো অবস্থানে আছে বলে যে ঝাঁপিয়ে পড়বেন তা নয় কিন্তু। এটা গতকালকে একটা বিগ ভলিউম হয়েছে, রিটেস্ট হবে, রিটেস্ট হলে যে জায়গাটাতে আসবে, ধরেন 56 টাকা আছে, আপনি যদি দেখেন রিটেস্ট করে 54 টাকা, 53 টাকা বা 53-70 কতটুকু আসতে পারে সেটা একটু ক্যালকুলেশন করেই দেই, যেহেতু আপনাদের জন্য আমি একটু সবসময় করি। তো আপনাকে ফলো করতে হবে যে 54 টাকার আশেপাশে আসলে আপনি এই শেয়ারটাকে মার্ক করবেন। আর প্রিভিয়াস হিস্ট্রিতেও দেখি যে কোথায় আসলে আপনারা মার্ক করতে পারেন। আহ, এত নিচে যদি মার্কেট না আসবে না সম্ভবত, এত নিচে আপনি 52, 53, 54 এই লেভেলটা যে কোনো এক জায়গায় আসলে আপনার ডিভিডেন্ডটা ফ্রি হয়ে যাবে এবং ভালো একটা বেনিফিট পাবেন এখান থেকে আশা করছি। এবং এই যে আগের যে জায়গাটা, এটা পার করতে পারলে উপরে কিন্তু অনেক ফাঁকা জায়গা আছে। এটা ওই ধরনের শেয়ার যাওয়ার মতন একটা শেয়ার, উপরে বেশ ফাঁকা জায়গা আছে। এগুলো যে জায়গায় চলে আসছে, উপরে অনেক দূর যাওয়ার একটা ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দেই যে অন্তত 70-80 টাকা পর্যন্ত, এইটাও যদি ধরি একদম একদম লোয়েস্টটাও ধরি, তাও তো 70 টাকার কাছাকাছি যাওয়ার একটা, 70 টাকা, হ্যাঁ 65, 67, 70 টাকা দিকে যাওয়ার মতন মতিন স্পিনিং এর দক্ষতা রাখে, ক্ষমতা রাখে। ঠিক আছে, তো আপনাদের জন্য কত স্পষ্ট জিনিসগুলো আমি ক্লিয়ার করে দেখাচ্ছি। তো এখন এই জায়গাটাতে যেটা আছে একটু রিটেস্ট হবে, রিটেস্ট হলে 1-2 টাকা কমে যদি আপনি নিতে পারেন, আপনার এখানেও 1-2 টাকার একটা বেনিফিট পাচ্ছেন। এবং যে জায়গাও আছে এটাও খারাপ জায়গা না, এটা অলরেডি ব্রেকআউটের মধ্যেই রয়েছে যদি ধরে রাখতে পারে। তবে আপনাদেরকে যে থিওরি আমি শুরু থেকে বলে আসছি, যখনই দেখবেন যে ওভার ভলিউম হয়ে গেছে, তারপরের দিন একটু স্লো হবে। এখন উপরে ট্রেড করেও স্লো করতে পারে, আবার একটু নিচেও আসতে পারে। যেটা করে ঘটেছে একপিপিএল এর ব্যাপারে নিচে হয়েছে, ইউসিবিএল এর ব্যাপারে গিয়ে আবার উপরে হয়েছে। ঠিক আছে, তো এখন এআইএল হচ্ছে একটা গেমলিং শেয়ার এবং ভিতরগত অবস্থানও খারাপ, একেবারেই খারাপ না, ভালো। কিছুটা থার্ড কোয়ার্টারটা খারাপ আসছে সম্ভবত, আমি দেখেছিলাম। তো এআইএল এর বিষয়টা হচ্ছে কি, এটা ট্রিমেন্ডাস ফল্ট করে উপর থেকে আসছে। যতক্ষণ পর্যন্ত এটা যখন 47-এর ঘরে ছিল, এটা মোটামুটি একটা প্লে রোল করে ফেলেছে। এআইএল এর ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা, এআইএল, কেডি, সরি, খান ব্রাদার্স এবং আরেকটা হচ্ছে বিছাচারি, তিনোটা একই পজিশনের একই সিস্টেমের ভিতরে ছিল। এটা ছিল 47, বিছাচারি ছিল 47, আর খান ব্রাদার্স ছিল 111 টাকা, 12 টাকার ঘরে। সেখান থেকে শক্ত সাপোর্ট ক্রিয়েট করার কারণে সে উপরের দিকে প্লে রোল করে আসছে। এখন সে ডাউন ট্রেন্ডে আছে এআইএলটা। এর উপরে সে যেতে ভয় পাচ্ছে এই কারণে, যে কারণ উপরে অনেক সাপ্লাই জোন রয়েছে। এটা মাথায় রাখবেন, যখন উপরে সাপ্লাই জোন থাকে তখন প্লেয়াররা ওই সাপ্লাই জোনের একটু আগে থেকেই কাট আপ করে, একটা প্রফিট দিয়ে কাট আপ করে, পরবর্তীতে আবার যদি আসে সেই জায়গাটাতে দেখবেন এআইএল এর ব্যাপারে যেগুলো একবার প্লে হয়ে যায় ওগুলোতে একটু সতর্ক। আপনারা বটম সাইডের অনেক কিছু আছে, তো সেইগুলোও দেখতে পারেন। যেমন এআইএল এর কথা আমি
ওই টাইমেই বলেছি, আরও 1.5 মাস সম্ভবত 1 মাস আগে বলেছি যে যতক্ষণ পর্যন্ত বাই 61-62 পার না করে ধরে না রাখতে পারে ততক্ষণ পর্যন্ত সে উপরে যেতে পারবে না। একদম 61-62 যেই লেভেলটা বলেছি সেই লেভেলটাতে থেকে আবারও ফল করেছে। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, দুই দিক থেকেই আছে। এখন ধরে রেখে যদি কিছুদিন এখানে সাইডওয়েজ থেকে যদি একটা শক্তিশালী অবস্থান নিতে পারে তাহলে তো আবার উপরের দিকে যাবে। তো আবার দেখুন যে যেমন ধরেন কেডিএস এর কথা বলছি, এগুলোতে আপনারা এখনো যে লেভেলটা আছে এই লেভেলটা কোনো প্রাইসিংই না, এটা ওর ওর অবস্থান থেকে এখনো পর্যন্ত সে শক্ত অবস্থান রেখেছে। সাইডওয়েজে আরও কিছুদিন থাকবে, আরও কিছুদিন শক্তি অর্জন করবে, এরপরে এই শেয়ারটার ভিতরগত অবস্থা, কোম্পানির অবস্থা যারা জানেন বুঝেন এবং এই কোম্পানির ভিতরগত অবস্থা দেখেছেন, এবং যারা অনেকে আজকে একজনের সাথে কথা বলেছে, উনি কেডিএস কোম্পানির সাথে কোম্পানিতে গিয়েছেন, উনি একজন বিজনেসম্যান। তো তো ওনার থেকে অনেক কিছু তথ্য পেয়েছি যে এই শেয়ারটা যেই জায়গা আছে এখানে আপনি নামলে 2 টাকা নামবে, 3 টাকা নামবে, কোনো ভয়ের কারণ নাই, এটা যখন উঠবে অনেক দূর যাবে। এবং চ্যাট জিপিটি যেই কথাটা, তার যে ডাটা দেওয়া আছে কেডিএস, আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করে দেখবেন সে এর ধারণাটা কি দেয়। সে চ্যাট জিপিটি ধারণা দিচ্ছে 100 টাকার যেতে পারে বা 100 টাকা যাবে, এই ধরনের একটা ইন্ডিকেশন দিয়েছে। আপনারা চ্যাট জিপিটিকে এটাকে এই কেডিএস এর নাম এবং তার কোম্পানির ডিটেলস দিয়ে স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটিতে ছেড়ে দেবেন, দেখবেন যে ডিটেলস চলে আসছে। তা আমি সেই জায়গাতে চ্যাট জিপিটির মতন অধিক স্বপ্ন দেখাই নাই, আমি যেটা বাস্তব স্বপ্ন আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষুদ্র স্বপ্ন দেখিয়েছি সেটাই বলেছি। যদি এটার ভালো একটা ডিভিডেন্ড কেন্দ্রিক টাইম ঘনিয়ে আসে, এটা মিনিমাম 75 থেকে 80 টাকা পর্যন্ত শো করছে, দেখাচ্ছে। যে জায়গাটা আছে এখান থেকে 75 থেকে 80 টাকা, 53, 50, 60, 70 পার করবে, 54 টাকা পার করবে, এটা একটানে ধামধাম করে উঠে যাবে, রাস্তা ক্লিয়ার আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখেন আরেকটা জিনিস, সামনে পাওয়ার সেক্টরের কিছু কিছু স্টক যেগুলো ভালো, এসপিসিএল। এই এসপিসিএল যখন মার্কেটে এসেছিল আইপিওর মাধ্যমে 35 টাকা থেকে 330 টাকা পর্যন্ত উঠেছিল এক টানে, কেউ আটকাইতে পারে নাই। এই আপনারা ইতিহাস মাথায় গেঁথে রাখতে জানেন না, কিন্তু 17 বছরের যে কোনো ঘটনা আমার ব্রেনের ভিতরে একদম কম্পিউটারের চেয়ে স্ট্রংভাবে গাথা আছে। এটা যখন 70 টাকা গেছে তখন ডিএসসি বিএসসিসি এরা তাদেরকে ইনকোয়ারি দিয়েছে এবং টোটাল 2 মাস ট্রেড বন্ধ করে রেখেছিল। ট্রেড বন্ধ করে রাখার পরে যেদিন ছাড়ছে সেদিন থেকে আবারও সে হলটেডের 330 টাকা গিয়েছে। তো যারা আমার এখন এই লাইভে আছেন, এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, লিঙ্ক দেওয়া আছে আমার কমেন্ট বক্সে, আপনারা একটু কমেন্ট বক্সের লিঙ্কটা ওপেন করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এটা আপনাদের জন্য, মঙ্গলের জন্য বলছি ভাই। এই ইউটিউব চ্যানেলটি এবং আমার লাইভ এই 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 পার্টগুলো সব কিছু আপনাদের জন্য এবং নিঃস্বার্থভাবে আপনাদের জন্য আমি দিয়ে রেখেছি ভাই। তো এখন যেগুলোর সামনে ডিভিডেন্ড আছে, আপনারা যদি ডিভিডেন্ড বেচ এবং ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করে রাখেন আপনাদের জন্য ক্ষতি হবে না। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে মিড টার্মের হিসাব। যেহেতু মার্কেটটা একটা ভোলাটাইল অবস্থায় আছে, দুর্বল কোনো কোম্পানি যদি দেখেন যে ভালো পজিটিভ কিছু হওয়ার আছে, ফ্যাক্টরি রানিং হওয়ার আছে, তারপরে তাদের ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, সেই জাতীয় শেয়ার আপনারা যদি বটম সাইডে থাকে, একদম পড়ে আছে, অবহেলিত আছে, আপনারা ভিতরগত কিছু তথ্য পেলে ঢুকে থাকবেন, দেখবেন যে আপনাদেরকে কেমন পয়সা দেয়। যেমন এই যে আপ্তাবটো জেডে যাওয়ার কারণটাই হচ্ছে যে তাদের ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে দেখে থেকে পানিশমেন্ট হিসাবে তাকে জেডে দিয়েছে। অলরেডি তারা 70%, 80% ডিসবার্সমেন্ট হয়ে গেছে। আপনারা অনেকে পেয়ে গেছেন, আমাকে কমেন্টও করেছেন যে আপ্তাবটোর ডিভিডেন্ড পেয়েছি। তো সামান্য কিছু বাকি আছে, এগুলো যখন ওদের ব্যাংকিং সিস্টেমের কারণে ওরা দিতে পারছে না, ক্লিয়ার করতে পারছে না। এখন আপ্তাবটোর যে জায়গা আছে একটা স্ট্রং বেস দিয়ে সাপোর্ট নিয়ে আছে, এইটা যখন তাদের ডিভিডেন্ডের সময় আসবে এবং জেড থেকে এতে চলে আসবে, তখন ওইটার তো একটা এফেকশন মার্কেটে আপনারা দেখবেন, এটার তখন একটা প্লে রোল দেখবেন মার্কেটে। অ্যাটলিস্ট মিনিমাম এটা 45 থেকে, হ্যাঁ 43, 44, 45 থেকে এইদিকে বহু উপরের দিকেও শো করে। দেখছেন এটার যখন প্লে রোল করে কিভাবে উঠে, ধাপ টান দিয়ে উঠে যায় এইসব জায়গাটা, আপ্তাবটোটা। ঠিক আছে, তা আপনারা এই এই জিনিসগুলো যেগুলোর কিছু প্রবলেম মানে
তাদের কিছু সমস্যার কারণে হয়েছে এবং সলভ হয়ে যাওয়ার মতন অবস্থান হয়ে গেছে, এইগুলো বটম সাইডটা ধরে বসে থাকবেন, দেখবেন যে আপনাদেরকে কীরকম পয়সা দেয়। আপনারা যান মলম পার্টির কাছে, ভাই আমার একটু চোখে মলম লাগায় দাও, আমার তো চোখ তো হাতও চুলকায়, চোখও চুলকায়, সবই চুলকায়, তো একটু চুলকানির ওষুধ দাও। চুলকানির ওষুধ দিয়ে আপনারা চুলকাইতে চুলকাইতে আমার কাছে এসে অ্যানালাইসিস চান। একটু মজা করে না বললে তো আবার আপনাদের জমে না। কিছু কিছু চুলকানি কথা না বললে তো আপনাদেরকে একটু জমাইতে হতো। একদম শুধু আলোচনা করবা, এর ভিতরে বোরিং যেন না হন। মলম পার্টির গল্প বলবো, তারপরে আরও কিছু গল্প বলবো, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব। এই শিবলি রুবায়েত একজন ঢাকা ভার্সিটির মানে বাংলাদেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে একটা কালপিট চরিত্র ধারণ করেছে। আর ওই যে কিশোরগঞ্জের ঘোড়ায় চড়ে যে কবর খুঁড়তে যায় মানুষের বিনাশ্রমে, কে উত্তম আমাকে বলেন, শিবলি রুবায়েত নাকি ওই যে শিক্ষিত কালপিট, না ওই যে ওই যে ঘোড়ায় চড়ে মানুষের বিনা স্বার্থে বিনা পয়সায় কবর খোঁড়ে সে মানুষ? কে মানুষ আমাকে বলেন? শিক্ষিত হয়ে যে কালপিট চরিত্র করেছে সে মানুষ, নাকি যে ঘোড়ায় চড়ে মানুষের কবর খুঁড়তে যায় সে বিনাশ্রমে বিনা পারিশ্রমিকে সে মানুষ? বলেন আপনারা কমেন্ট করে। মানুষ হতে হলে পয়সা লাগে না, সম্পদ লাগে না, কিছু লাগে না। মানুষ হতে হলে মানুষের উপকারে আসতে হয়, মানুষের কল্যাণে আসতে হয়, তবেই মানুষ সে। কোটিপতি হলে গাড়ি হাঁকাইলেই মানে সম্মানিত হয় না। সেই কোটিপতি মানুষের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে জেলে পৌঁছতেছে, তাকে থুতু দিচ্ছে, ছিছি করছে। এর চেয়ে বেজ্জতি আল্লাহ কি দিতে পারে? এর চেয়ে অপমান আর কি দিতে পারে আল্লাহ? আমরা ভালো আছি, আমাদের টাকা লুটপাট করে নিয়ে গেছে, তাও আমরা ভালো আছি, ডাল ভাত খেয়ে ভালো আছি, তাই নয় কি? তো এখন আপতা বটর যে জায়গাটা বলেছি, এই ধরনের আপতা বটর মতন আরও কিছু শেয়ার আছে। দেখুন, কেডিএস এর কথা বলেছি, এসপিসিএল এর কথা বলেছি, কনফিডেন্স সিমেন্টে কনফিউশনে পড়ে গেছেন অনেকেই। আমি বলেছি, আমি বলেছি যে কনফিডেন্সিয়ালি বলেছি, তো উনি ভাবছে যে আজকে কিনলে মনে হয় আজকে আকাশে উঠে যাবে, এই ধরনের বার্তা আমি দিয়েছি। না ভাই, ওই ধরনের বার্তা দেই নাই। আপনাকে আপনার ভুল বুঝতে আপনাদের বুঝতে ভুল হচ্ছে। আমি যখন কনফিডেন্সিয়ালি বলবো যে সে একটা ভালো অবস্থানে আছে, তার মানে এই নয় যে আজকে বললে কালকে বেড়ে যাবে। একটা সময় ছিল যে যখন মার্কেটটা ফুল রিদমে, গত 2 সপ্তাহ আগে ফুল রিদমে মার্কেটটার একটা পারফরমেন্স ছিল। আপনারা নিজেরাই বলেছেন ভাই আপনি কি ম্যাজিক জানেন কিনা। না, ওইটা একটা মার্কেটের সিচুয়েশনের সময়, জোয়ারের সময় যেটা বলেছি সেটা সাথে সাথেই পরের দিন হল্ট হয়ে গেছে। তখন হয়তো অনেকে ভাবছেন যে অনেক কিছুই মন্তব্য করেছেন, পজিটিভ নেগেটিভ অনেকে অনেক কিছু মন্তব্য করেছেন, পজিটিভটাই বেশি মন্তব্য করেছেন। ভাই আপনি বলার পরে তো শেয়ার কিনতে পারি না, শেয়ারটা বেড়ে যায়, হল্ট হয়ে যায়। তা আমি আবার আরেকজনে বলছে যে ভাই আপনি এত স্টক দেন, আপনার প্রত্যেকটা স্টক বেড়ে যায়, তো আমি একটা কিনলে পরের দিন তার একটা কেনার টাকা থাকে না। তো ভাই আমি তো আপনার একার জন্য তো আমি এই এই কাজগুলো করি না। আমার এখানে যারা সবাই আছেন, এই যে 100, 150, 200 ফলোয়ার, পরবর্তীতে দেখি যে আমার লাইফটা কমপক্ষে 5K, 7K, 10K হয়ে যায়। আপনাদের মানে এই যে সবার জন্য এই যে 10টা, 15টা, 20টা অ্যানালাইসিসের ভিতরে 5-7টা, 10টা ভালো ভালো স্টক চলে আসে, তখন আপনারা যারা ওগুলোতে আপনি আপনার পরিমাণ মতো আপনি একটা শেয়ারে টাকা ঢুকিয়ে কিনেছেন, প্রফিট পেয়েছেন, তার মানে এই নয় যে বাকিরা বঞ্চিত হবে। তো ওই বাকিরা যদি আরও কিছু থেকে পায় তখন তাদের জন্য বেনিফিট হচ্ছে, সেই জায়গা থেকে আমি কাজটা করছি, আমি একক কারোর জন্য না। তো আপনি একটা মিস করেছেন, আরেকজনে আরেকটা পেয়েছে, আরেকজনে একটা মিস করেছে, আরেকজনে আরেকটা পেয়েছে, সবাই উপকৃত হয়েছে। সেই জায়গা থেকে আমি কাজ করি, কারো ব্যক্তি স্বার্থের জন্য আমি কাজ করি না। পার্সোনালি আমার বিজনেস আছে, আমার বিজনেস পার্টনার আছে, সেটা ভিন্ন বিষয়, সেটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে, সেটা আমার পার্সেন্টেজের ভিতরে, সেটা আমার ভিন্ন এবং নিখুঁতভাবে এবং আমার রিকোয়ারমেন্টের সাথে এসেই তারপরে সেই কাজগুলো আমি করি। এমন না যে বললাম আর করলাম আর এই লসে ফেলে দিলাম, লাভে করে দিলাম, এই বিষয় না। ওটার একটা চুক্তি সম্পাদন আছে। সেই জায়গা থেকে আমি পার্সোনাল আমার যে বিজনেসের এবং বিজনেস পার্টনারদের সাথে করি সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনে করি। আপনাদের জন্য উন্মুক্তভাবে শিক্ষণীয় জায়গা থেকে কিছুটা ইন্ডিকেট করেও আপনাদেরকে বলে দেই যে সেটা আপনারা যতটুকু আপনারা আমার কাছ থেকে যেন ক্ষতি না হয় সেই জায়গা থেকে এবং শিক্ষার জায়গা থেকে আপনাদেরকে আমি কাজগুলো করে যাচ্ছি।
তো আজকে আর থাকবো না বেশিক্ষণ, কারণ আজকে শুক্রবার, প্রতিদিন তো বেশ সময় দেই। আজকে যতটুকু আলোচনা করেছি তো, তাহলে কি বোঝা গেল আজকের আলোচনায়? যে সামনের যেই ডিভিডেন্ড মৌসুম, এই ডিভিডেন্ড মৌসুমটাতে যেটা হবে, যে ডিভিডেন্ড কেন্দ্রিক কিছু কিছু শেয়ারে কিন্তু আহ, চরম মাইর হইতে পারে। তো কোনগুলো মাইর হতে পারে? যেগুলো ডিভিডেন্ডের আগেই আকাশে উঠে বসে আছে, মাথায় রাখবেন। যেমন ইএইচএল এর কথা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, ইএইচএল এর কথাটা, যেটা ডিভিডেন্ডের আগেই আকাশে উঠে বসে আছে। বলেছিলাম যে এই যে এই জায়গায় যে 93 টাকার ঘরে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তারা ক্যাশ খাওয়ার পরেও লসে পড়ার সম্ভাবনা 99%। কেন? সে অলরেডি ডিভিডেন্ড ঘোষণার আগেই সে আকাশে উঠে বসে আছে। বিষয়টা বুঝাইতে পারছি? একটু ক্লিয়ার করে বলবেন, কমেন্ট করে জানাবেন আমার কথাটা ক্লিয়ার বুঝছেন কিনা। যে যেই শেয়ারটা ডিভিডেন্ডের আগেই যে যত পার্সেন্ট ডিভিডেন্ড দিবে তার চেয়ে দ্বিগুণ তিনগুণ উপরে উঠে রয়েছে, সেই জায়গায় আপনি ডিভিডেন্ড খাইলে আপনার কি লাভ হবে সেটা আমারে বলেন। যারা ডিভিডেন্ডের আশায় বা ডিভিডেন্ড 25% খাওয়ার চেয়ে সে যে ক্যাপিটাল গেইন করে ফেলেছে 50%, 80%, 100%, তার কি আর ডিভিডেন্ড 25%-এর দিকে তাকানোর দরকার আছে? সে ওইখান থেকে ক্যাপিটাল গেইন করে সে আবার এরকম বটমের দিকে আবারও খুঁজবে। বিষয়টা ক্লিয়ার? আর যেগুলো দেখেন, এই যে ধরেন আপতাবর্ত বলেন বা আরও যেগুলো আছে, কেডিএস বলেন বা এসপিসিএল বলেন, এগুলো এখনও বটম সাইডে বা একটা সাপোর্ট জোনে বা একটা আপনার ঝুঁকিমুক্ত জায়গায় আছে। সেগুলো থেকে আপনাদের যেমন আপনাদের ইনভেস্ট করলে ডিভিডেন্ডের টাইমে সে আরও রান করবে, বা অথবা ঘোষণার আগেও আরও রান করবে, তখন আপনি ক্যাপিটাল গেইনটা টেক করলেন। অথবা আপনি বটমে যেমন উপজেলা নিয়ে বসে থাকবেন, সেখানে উপজেলাতে আপনি যদি এখন বটম সাইডটাই আছে, একদম সাপোর্ট সাইডটাই আছে এবং সেফটি জোনে আছে, তারপরে পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম, এই জাতীয় বাটা ব্যাট বিসির দিকে আপনারা একটু নজরটা দূরে রাখেন। ব্যাট বিসির কিছুটা ইন্ডিকেট, মানে আমার কাছে যে তথ্য, এবং আমি একবার একটা কথা নিয়ে বলেছিলাম আর উনি আমাকে বলেছে আপনি কি এটা মানে কতটুকু শিওর? আমি বলছি যে আমার জায়গা থেকে আমি ভালো জায়গা থেকে তথ্য না পেলে আমি কাউকে ওইটা প্লেস করি না। তো ব্যাট বিসির আমার এক ভাই এই লাইভের মধ্যেই, মানে উনি একজন উচ্চপদস্থ কর্মকর্তাই, উনি একটা ইন্ডিকেট করেছেন আর আমি বুঝে গেছি কি বলতে চাচ্ছেন, এবং অন্যান্য জায়গা থেকেও বুঝেছি তাদের ফ্যাক্টরি সরাতে হবে, তাদের ইপিএস খারাপ আসবে, এই ধরনের ইন্ডিকেট। এছাড়াও এই ব্যাট বিসি নিয়ে আরও 2 বছর 3 বছর আগে যখন ওই যে 200%, 400% স্টক দিয়েছে, তখন আমি বিশ্লেষণ করে তখনই বলেছি যে এটা টুডে অর টুমোরো 260-70-60 টাকার ঘরে আসবে। ঠিক ওর থেকেও নিচে আসছে। এখন যেটা গত কয়েকদিন আগেও বলেছি যে 285 থেকে আপাতত নামবে না, বাট ডিসেম্বরে যখন তাদের কিছু নিউজ আসবে, হয়তো ব্যাড নিউজ আসার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু শেয়ারটা ওই ক্যালকুলেশন হিসাবেও আমি দেখি যে 190, 95 বা 150 টাকার দিকেও আসার সম্ভাবনা রয়েছে। এর ভিতরে যদি একটু প্লে রোল করে তাহলে হয়তো বা যারা প্রফিট আছেন বা এক্সিটের চিন্তা করেন, সেটা আপনাদের ব্যক্তিগত দায়িত্ব থেকে করবেন। প্লিজ আমাকে কেউ ব্লেম গেম দিবেন না, ঠিক আছে? আমি মার্কেটের চিত্র দেখে আপনাদেরকে বলি। ব্লেম গেম দিলে খুব কষ্ট লাগে। কেন কেন কষ্ট লাগে সেটাও আপনারা জানেন, যে আমি কারো থেকে কোনো বেনিফিট নিচ্ছি না, আমার নিঃস্বার্থভাবে কাজটা করে যাচ্ছি। সেই জায়গা থেকে বলছি, অনেকে খুশি হয়ে আমাকে কিছু সম্মানী করেছেন, করছেন, আগে করেছেন। তো এটা আমার কাছেও খুশি লাগছে, আমি কিন্তু না করিনি। কেননা আপনি নিজ থেকে খুশি হয়ে দিয়েছেন, এটাতে না করার কিছু নাই। আপনার আপনার মনক্ষুণ, আপনার যেটা দিয়েছেন সেটাতে আমি যেমন খুশি হয়েছি, আপনিও খুশি হয়েছেন এবং আপনি উপকার পেয়ে করেছেন কাজটি। তো সেই জিনিস থেকে আমি একটা জিনিস রেখে, মাথায় রেখে, এই যে মাইকটা আমার মনির ভাই দিয়েছে, আমি সবসময় দোয়া করি মনির ভাই একটা মাইক দিয়েছেন, সেটা দিয়ে আপনাদের সাথে কথা বলতে পারছি। এই যে কথা বলে আপনাদেরকে উপকার করতে পারছি, এটাও মনির ভাইয়ের পকেটে একটা সোয়াবের অংশটা যাবে। উনি যে মাইকটা আমাকে খুব দামি একটা মাইক গিফট করেছেন, সেটার সোয়াবটাও, এই যে ওনার মাইকের দ্বারা আপনাদেরকে একটা জায়গায় কথা বলছি, সেটার সোয়াবটাও উনি পাবেন, ঠিক আছে? এখন তাহলে কি করতে হবে? যদি কোনো স্টক দেখেন যে, যেমন আরেকটা, এই যে ইএচএল এর সাথে আরেকটা স্টকের আপনাদেরকে কম্পেয়ার করে দেখায় যে উপরে উঠে বোনাস ডিক্লারেশন দিলে কি হয়? পেট খারাপ হয়। আর বটমে থেকে বোনাস ডিক্লারেশন দিলে স্বাস্থ্য বাড়ে। সেটা সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যাল দেখেন,
এই সালভোকেমিক্যালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা আমার পুরনো অনুসারী আছেন, স্টুডেন্ট আছেন। এই সালভোকেমিক্যালটা যখন সে আহ, নিচে থেকে একদম বটম থেকে যখন সাপ্লাই জোনটা পার করে স্ট্রং দাঁড়িয়েছে, তখন আপনাদেরকে সবাইকে বলেছিলাম এই সালভোকেমিক্যালটা একটা নিরাপদ জোনে চলে গেছে, এটা আর পড়বে না। ওইখান থেকে পার করে একবার 27 টাকা 28 টাকা উঠছিল, উঠে আবারও 25 টাকা আসছে। আমি বলছি 25 টাকার নিচে নামবে না। তো 25 টাকার নিচে একবার সম্ভবত 24-70 মার্সেলো আর একজন আমাকে একটু আমার এক দাদা, উনিও ভালো মানুষ, হয়তো ইন্টারন্যাশনালি আমাকে বলছে ভাই এটা তো 24-70-এ নামে গেছে। তো বলছি ভাই নামলে কি হয়েছে আপনার, আপনি এখনো সেফ জোনে আছেন। তো যখন এই সালভোকেমিক্যালের ডিক্লারেশনটা আসছে, আমি তো বেজ অনুযায়ী তার পজিশন অনুযায়ী আমি একটা জিনিস টার্গেট করি এবং সেটা আপনাদেরকেও বলি, উপস্থাপন করি। তো এখন যখন এই সালভোকেমিক্যালটা এখানে 2.5% ডিক্লারেশন দিয়েছে, এর আগে কিছু কালেকশন আপনারাও করেছেন, আমিও কিছু পার্টিসিপেন্ট করেছি। তো আমার এক ভাই, ছোট ভাই আছে এখানে, তো ওকে বললাম যে এটা কিনতে, ওর ট্রেডার বলতেছে হ্যাঁ এটা 2.5 দিছে, এটা কিছু হবে না, এইটা হবে না, এটা পড়ে যাবে, আনতান বলে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। তা আমি আপনাদেরকে, এখানে আমার ট্রেডার ভাইও অনেকে আছেন, আপনাদের বিনিয়োগকারী ভাইদেরকে আরেকটা সতর্কতা বলি, আপনারা ট্রেডারের কোনো কথায় কান দিবেন না। ওনারা শুধু ট্রেডের এক্সপার্ট, কিন্তু কোম্পানি সম্পর্কে ন্যূনতম ধারণা নাই, মার্কেট সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। আমি 100% চ্যালেঞ্জ দিয়ে এই কথা বলছি, আপনাদেরকে প্লেস করছি। ওদের কথায় কোনো সময় বাইসেল করবেন না, আপনার পছন্দ হলে কিনবেন, ওদের কথায় বাইসেল, ওদের বেচা কিনা হলে কমিশন বাড়ে। আমি ওপেনলি বলছি, এখানে বহু ট্রেডার আছেন আমার এই লাইভের মধ্যে, আমি চিনি, জানি। তো আপনাদের বিনিয়োগকারী ভাইদেরকে বলছি ট্রেডারের কথা না, আপনার যেটা পছন্দ হবে, আপনার যেটা হবে, আপনার ট্রেডারকে অর্ডার করবেন, আই ওয়ান্ট টু বাই দিস ওয়ান, ডোন্ট টক অ্যানাদার স্টক অর অ্যানাদার অ্যাডভাইস। ঠিক আছে, এভাবে বলে দেবেন যে আমি আমারটা কিনবো, আপনাকে আমাকে অ্যাডভাইস করা লাগবে না, আমারটা আমার পছন্দর যাই কিনবো, কোথায় কিনবো, এই প্রাইসে কিনবো, এই প্রাইসে সেল করব। ওদের ম্যানুপুলেশনে পড়বেন না। এরকম অনেক ট্রেডার আছেন যারা বিনিয়োগকারীর ক্ষতি করেন, জেনে হোক না জেনে হোক এটা করেন। আমি কংক্রিট জায়গা থেকে কথা বলছি। তো সেই জায়গাতে আপনারা অবশ্যই বাইসেলের সময় বাইসেলের সময় অবশ্যই এগুলো কেয়ারফুলি করবেন। তো এই এই যে যেমন এই সালভোকেমিক্যাল, আমার এই ভাইটা আছে এখানে, তো এই সালভোকেমিক্যাল তাকে আমি বললাম যে এটা নিতে পারো, এটা নাও না, ডাইরেক্টলি বলছে, কারণ সে তার সাথে আমার পার্টনারের কিছু আছে। তো এখন তাকে বলার পরে ট্রেডারে তার মাথা নষ্ট করে দেওয়ার পরে সে কোয়ান্টিটিটা নিতে পারে না, অল্প কিছু নিয়েছে, ধমকানোর পরে, বকার পরে। তো আমি যদি সেই জায়গায় হতাম এবং আমার সামনে যদি সেই ট্রেডার থাকতো, তাকে আগে 2 গালে 4টা থাপ্পড় মেরে বলতাম যে আমি বলছি আমার কি, আমার টাকা লাভ হবে লস হবে আমার হবে, তুমি শুধু অর্ডারের জায়গায়, তুমি অর্ডার পালন করার জায়গা তোমার তোমাকে জ্ঞান দেওয়ার জায়গা রাখা হয় নাই। তুমি বাইয়ের অর্ডার নিবা, সেলের অর্ডার নিবা, সেটাতে লস হবে লাভ হবে আমার হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার করে দিলাম। তো বাই সেলের অর্ডার আমার, তোমার শুধু অর্ডার পালন করার দায়িত্ব। যার কারণে যেই অর্ডারটা ছিল আমার খুব মনে ক্ষুণ্ণ হয়েছে, মনে কষ্ট গেছে যে করতে পারলাম না। সেখান থেকে আমি আপনাদেরকে এই সালভোকেমিক্যালের সুন্দর চমৎকার এখান থেকে বলেছিলাম যে 35 টাকার ঘরে যাবে। ঠিকই আপনারা যারা পার্টিসিপেন্ট করেছেন তারা সবাই বেনিফিট পেয়েছেন। ঠিক আছে, তো আজকে শুক্রবারের দিন, আজকে আর বাড়াবো না, এই পর্যন্তই। আজকে যে বিশ্লেষণগুলো বলছি, তো সামনের 2 মাসে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একপিপিএলটা আরেকটা রাউন্ড আসবে, তার ডিক্লারেশনের আগে আগে হয়তোবা, দেখি আমি একটু দেখিয়ে দিই। আমরা 15 টাকার ঘর থেকে, আপনি তো আমার মনে হয় সম্ভবত পরের ফলোয়ার, আর আগের ফলোয়ার হয়ে যদি বোকামি করেন সেটা আপনি আপনি আপনার নিজের দোষ, বুঝছেন, সেটা আপনার অন্য কারো দোষ না। এই দেখেন গতকালকে যে ক্যান্ডেলটা, বৃহস্পতিবারের ক্যান্ডেলটা করেছে, এটা আমার কাছে একটা পজিটিভ সাইন আছে, বুঝছেন। এখন এখানে আপনি যদি বটম সাইডটা একটু সাপোর্ট জোনটা ধরেন, এই জায়গায় যদি ধরেন, তারও নিচে মেরেছে এবং কতটুকু মেরেছে, হ্যাঁ ঠিক আছে, একপিপিএলটা আবারও নেক্সট রাউন্ড আসার সম্ভাবনা আছে, তবে সাইডওয়েজে কিছুদিন থাকতে পারে। এই স্ট্রং সাপোর্ট যদি বলি 15 টাকা 10 পয়সা, আর এখন নর্মাল যে একটা জায়গা আছে সেই জায়গাটা একটা সাপোর্টের মধ্যেই আছে।
সাপোর্টের একটু উপরে আছে, ধরেন 16 টাকা 10 পয়সা, ঠিক আছে। তো এখন যদি আবার ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব করে আবার যদি একটা একমিপিএল এর একটা সিস্টেমও সে প্লে করে, ধাক্কায় ধাক্কায় ওই যে মালগাড়ির মতন, রেলগাড়ির মতন, ওই যে যেগুলো মাল বহন করে ধীরে ধীরে উপরের দিকে যায়, এখান থেকে এখানে আসতে তার দীর্ঘ সময় পার করেছে, ঠিক আছে। কিছু কিছু স্টকের ইন্স্যুরেন্স এখন না ভাই, ইন্স্যুরেন্স আরও দেরি আছে, ইন্স্যুরেন্স আরও দেরি আছে। ওকে, তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপাতত আর কোনো স্টকের বেশি একটা দেবো না, কারণ মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। প্রথম 15টা দিয়েছি, খুব পোটেনশিয়াল। আপনারা এই দুই দিন আমার ভিডিওগুলো ভালোভাবে একবার দুইবার তিনবার দেখেন, যদিও একটু লং ভিডিও। রাত্রে শুইবেন মোবাইলে, আর ওই যে বান্ধবীর সাথে চ্যাট না করে আমার ভিডিও দেখবেন, বুঝছেন। বান্ধবীর সাথে চ্যাট করা বাদ দেন, আপনারা বিনিয়োগকারী যারা আছেন, ওই যে আপনাদের গার্লফ্রেন্ড আছে, বান্ধবী আছে, ওদের সাথে চ্যাট না করে আমার ভিডিওতে, যে ইউটিউবে দুইটা ভিডিও, লাস্ট যে দুইটা স্টকের ভিডিও আছে, একটা 15টা একটা 12টা, ওই বান্ধবীর সাথে চ্যাট না করে ওই ভিডিওটা মনোযোগ সহকারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। দেখে দেখে ওইখান থেকে আপনারা যাচাই বাছাই করে বটম সাইডগুলো দেখে আপনারা এন্ট্রি দিয়ে বসে থাকবেন, ইনশাল্লাহ লাভ করে পার্টি হবে, এনজয় হবে, আপনারা আমাকে গিফট করবেন, ঠিক আছে। তার যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে করে নেবেন এক্ষুনি, আপনাদের স্বার্থে, আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে, ঠিক আছে। তো সবাইকে আবারও ধন্যবাদ, এবং আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। থাকবেন, শিখবেন, অনেক কিছু পাবেন। এবার গেমলিং শেয়ারের দিকে দৌড়াইবেন না, মলম পার্টির কাছে যাবেন না। মলম পার্টির কাছে গেছেন তো আপনার চোখ হারাইছেন, টাকা হারাইছেন, আপনার টেনশন পকেটে ঢুকে মাথায় নিয়ে ঘুরতে থাকছেন। এখন প্রচুর পরিমাণের এই যে মলম পার্টির ওই যে রিলস ক্রিয়েট করে, ছবিকে আমরা এততে কিনেছি, অততে লাভ হয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকেন, ঢুকার পরে আপনারা মোটামুটি সাইজ হয়ে যান, ঠিক আছে। এই ধরনের অ্যাড চলছে, চলবেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।